আপনি সিট বেল্ট লাগান নাই কেন? আপনি জানেন না সিট বেল্ট না লাগালে অনেক বড় ধরনের দুর্ঘটনা হতে পারে? আইন অনুযায়ী আপনার 2000 টাকা জরিমানা হয়েছে। জরিমানাটা বের করুন। তোর কত বড় সাহস, তুই আমাকে বলিস জরিমানা দিতে? তুই জানিস আমি কে, আমার বাবাকে? তোর মতো একটা সামান্য পুলিশ অফিসার কিনা বলে আমাকে জরিমানা দিতে? তোর সাথে কথা বলো না, আমি আমার সময় নষ্ট করে যাচ্ছি। আমি তোকে কল করে দিচ্ছি, তুই আমার বাবার সাথে কথা বল। এই ম্যাডাম, এই আপনার এত বড় সাহস, আপনি অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুললেন? একে তো অন্যায় করেছেন, তারপর আবার অন ডিউটি পুলিশ অফিসার গায়ে হাত তুলছেন। আপনি জরিমানার টাকাটা বের করুন। আর স্যার, আপনি শুধু আমাকে একবার অনুমতি, এই মেয়ে যে অপরাধ করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে। আমি থানাতে ফোন দিয়ে পুলিশ ফোর্স আসতে বলি, একে তারপর থানায় নিয়ে যে উচিত শিক্ষা দিব। এই, ওকে চোর মারছে, তোর কি? তুই ওর হয়ে চামচামি করতে আসছিস? আরে দোস্ত, বাদ দে না। যদি তোর পরিচয় জানে না, চামচামি একদম ছুটে যাবে। কি সমস্যা? হ্যাঁ, সমস্যা কি? থাপ্পড় কি একটা খাওয়ার ইচ্ছা আছে? এই তুই জানিস ওকে, ওর বাবাকে? ওর বাবা যদি চায় না তোর মধ্যে এরকম অফিসারকে এক তুড়ি মেরে না উড়িয়ে দিতে পারে। এই মুখ সামলে কথা বলুন, ক্ষমতার বড় এখানে দেখিয়ে কোনো লাভ নেই। আপনারা কে বা কারা এটা জানার আমার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে ডিউটিরত আছি। আপনারা অপরাধ করেছে, তাই অপরাধের শাস্তি স্বরূপ জরিমানা দিয়ে তারপর এখান থেকে যাবেন। আরে বাস, অনেক বলছস। 2 টাকার সামান্য একটা পুলিশ অফিসার হয়ে বড় বড় লেকচার মারতেছস, গলাবাজি করতেছস। তুই কি চাস? আমার বাবা এখানে আসবে, তাই তো? ওকে ফাইন, আমি আমার বাবাকে এক্ষুনি কল করছি। আমার বাবা এখানে আসার পর তোকে যদি সাসপেন্ড না করছি, লাগতে পারে যদি না বের করছি, তাহলে আমার নামও সুমাইয়া মির্জা না। হ্যাঁ বাবা, আমি গাড়ি নিয়ে বের হয়েছি, কিন্তু আমি সিট বেল্ট করতে ভুলে গেছিলাম, যার কারণে রাস্তার মধ্যে সম্বন্ধ 2 টাকার একটা পুলিশ অফিসার আমার সাথে সিংরেট করতেছে। বলতেছে আমার নাকি জরিমানা হয়েছে, আমার নাকি 2000 টাকা দিতে হবে। বাবা, তুমি এক্ষুনি অন দ্য স্পটে চলে আসো, আর যদি না আসো তাহলে মেয়ে বলে আমাকে আর পরিচয় দিও না। আর হ্যাঁ, সাথে একটা কথা বলে দিই, ওদেরকে এই মুহূর্তে এই চাকরি থেকে বের করতে হবে। এই এই কার তো বড় সাহস যে আমার মেয়ের গাড়ি রাস্তায় আটকে আমার মেয়েকে জরিমানা করে? বাবা, এই যে 2 টাকার পুলিশ অফিসাররা, ওদের কত বড় সাহস, ওরা আমার গাড়ি আটকে রেখে আমাকে বলতেছে জরিমানা দিতে। আমি নাকি সিট বেল্ট পরি না, এই জন্য আমার জরিমানা দিতে হবে। এদেরকে সাসপেন্ড করো। এই, তুমি কি আমাকে চেনো? আমি এই এলাকার রানিং পুলিশ কমিশনার। স্যার, আমার মেয়ের সাথে বেয়াদবির পরিণাম কি হতে পারে তুমি জানো? তোমাকে এখন আমি সাসপেন্ড করতে পারি। আরে বাবা, তোদের হাওয়া কি ফুস নাই হয়ে গেল? কি রে, আসার আগে তো অনেক বড় বড় কথা বলতেছিলি, আর এখন সেলুট দেখাচ্ছিস? আঙ্কেল, এই দুইটা আমাদের সাথে অনেকক্ষণ যাবত বেয়াদবি করতেছে। এই দুটাকে এমন শিক্ষা দিন যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ আর কখনো না করতে পারে। স্যার, আপনি এখানকার শুনে ভালো লাগলো, খুশি হলাম। কিন্তু স্যার, আজকে এই জরিমানার টাকাটা আপনার দেওয়া উচিত, কারণ আপনার মেয়ে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাচ্ছিল, সিট বেল্ট পরেনি। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারতো। জানেন স্যার, গত 3 মাস আগে আমি আমার স্ত্রীকে হারিয়েছি। আমার স্ত্রীও সিট বেল্ট ছাড়াই গাড়ি চালাচ্ছিল। সেদিন যদি আমার স্ত্রীকে আমি জরিমানা করতাম, তাহলে হয়তো এই দুর্ঘটনা হতো না। চিরদিনের জন্য আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি স্যার। আমি চাই না আমার মতো পরিবারের সদস্যদের কেউ হারাক। তাই তো স্যার, আমি অভিযানে প্রত্যেকটা সময় সিট বেল্টটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমরা যদি সবসময় ক্ষমতার বড়াই দেখাই, তাহলে আমাদের পরিবারের মানুষগুলো আমাদের ক্ষমতার অপব্যবহার করবে। তাই আমাদের উচিত সঠিক নিয়ম কানুন গুলো আমাদের পরিবারের মানুষদেরকে শেখানো, তাহলে অনেক জীবন বেঁচে যাবে। ঠিকই বলেছ, আসলে আমারই বোঝার। ঠিক আছে, আমি অনলাইনে তোমার পেমেন্টটা করে দিচ্ছি। বাবা, তুমি এসব কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি যদি জরিমানার টাকা দিয়ে দাও, তাহলে আমি পুলিশ কমিশনারের মেয়ে হয়ে লাভটা কি হলো? এই চুপ, একদম চুপ, তুই কোনো কথা বলবি না। আসলে ভুলটা আমার, আমি তোকে মানুষের মতো মানুষ করতে পারি নাই। এই পুলিশ অফিসার ঠিক আছে, আমি সব সময় ক্ষমতার বড়াই দেখিয়েছি, অন্যায়কে প্রশ্রয় দিয়েছি, যার কারণেই আজকে এই দিনটা আমার দেখতে হলো। গাড়িতে গিয়ে বস, আর শোনো, আমাকে পারলে ক্ষমা করে দিও। স্যার, এটা আপনি কি করছেন? আমার কাছে ক্ষমা কেন চাচ্ছেন? স্যার, আমি যেটা করেছি এটা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব জায়গা থেকে দায়িত্বটা পালন করেছি। আপনি একজন পুলিশ কমিশনার স্যার, আমাদের যদি কোনো বেয়াদবি হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। আরে না, ইটস অলরাইট, ঠিক আছে, তোমরা ডিউটি করো, আমি আসছি। হ্যাঁ ভাইয়া ভাইয়া, আজকে তুমি এই গাড়িতে করে অফিসে যেও না। আমি নিজের চোখে দেখেছি ভাবি তার বয়ফ্রেন্ডকে দিয়ে এই গাড়ির ব্রেক সেল করিয়ে দিয়েছে। তুই এসব কি বলছিস? হ্যাঁ,
তোর মাথা তো একদম পাগল হয়ে গেল। তোর ভাবি কেন আমার গাড়ির ব্রেক ফেল করাতে যাবে? আমার কি মনে হয় জানিস, তুই আজে বাজে কোনো স্বপ্ন দেখেছিস, তাই ভুলভাল বকছিস। ভাইয়া আমি কোনো আজে বাজে স্বপ্ন দেখিনি। সকালবেলা কি হয়েছিল জানো? তাহলে শোনো। আরে কি করতেছো? হলো তোমার? এতক্ষণ লাগলে হয়? দাও, একটু সময় তো দাও। তুমি যখন যেটা বলো তখন সেটা করতে হবে। তাড়াতাড়ি করো। একটা গাড়ির ব্রেক ফেলে তার ছিটতে এতক্ষণ লাগে? আমার হাজবেন্ড চলে আসবে তো। ওয়েল ডান। ওকে ডান, তুমি কোনো চিন্তা করো না। এই গাড়ি এখন ব্রেক ফেল হয়ে গেছে, তোমার হাজবেন্ড এই গাড়ি চালাবে আর কখনোই থামবে না, নিশ্চিত মৃত্যু। ঠিক আছে, তুমি এখন বাড়ির আশেপাশে থাকো। আমার হাজবেন্ড বের হয়ে গেলে আমি ডাক দিলেই আসবে। ভাইয়া আমি কোনো আজে বাজে স্বপ্ন দেখিনি। ভাবির আচার আচরণ আমি কিছুদিন ধরে ফলো করছি, আমার সুবিধার মনে হয়নি। ভাবির একটা বয়ফ্রেন্ড আছে আর তার বয়ফ্রেন্ডকে ডেকে এনে আজকে সকালে এই গাড়ির ব্রেক ফেল করিয়ে দিয়েছে। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তো কোনো মেকানিককে ডেকে এনে পরীক্ষা করিয়ে নাও, অথবা ভাবিকে ডেকে এনে বলো যে তুমি আজকে এই গাড়িতে করে নিয়ে তাকে শপিং এ যাবা। দেখো তার রিয়াকশন কি হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোর ভাবিকে ডাকছি। হ্যালো, একটু নিচে আসো তো। কি ব্যাপার, তুমি এখনো অফিসে যাওনি? আজকে ভাবছি আর অফিসে যাব না। অনু বলল তোমাকে নিয়ে অনেকদিন শপিং এ যাই না, তাই ভাবছি আজকে তোমাকে নিয়ে শপিং এ যাব, সারা দিন তোমাকে নিয়ে ঘুরবো। চলো আমার সাথে। আরে না না, আমি এখন শপিং এ যাব না। আমার শপিং করার কোনো প্রয়োজন নেই। আমার পর্যাপ্ত পরিমাণে জিনিসপত্র আছে, আর তাছাড়া বাসায় প্রচুর পরিমাণে কাজ আছে, আমার সব কাজ শেষ করতে হবে। তোমার তো অফিস বেশি ইম্পর্টেন্ট, তুমি অফিসে যাও। আর যদি আজকে অফিসে যেতে ভালো না লাগে তাহলে তোমার বোনকে নিয়ে ঘুরতে যাও। আচ্ছা, তোমাকে নিয়ে ঘোরা আর ওকে নিয়ে ঘোরা কি এক নাকি বলো তো? আর ওর পছন্দ তোমার পছন্দ মিলবে কখনো? আজকে তোমাকে নিয়ে আমি শপিং এ যাব, তোমার যা যা পছন্দ আমি তোমাকে তাই কিনে দিব। চলো আমার সাথে। আরে তুমি আমার কথা বুঝতে পারতেছো না কেন? আমি কোথাও যাব না। আর তাছাড়া আমার আজকে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছে, আজকে আমার একটু রেস্ট নিতে হবে। তুমি যাও। আমি তোমাকে বলেছিলাম না ভাইয়া, সকালবেলায় ভাবি এই গাড়ির ব্রেক ফেল করিয়ে দিয়েছে তার বয়ফ্রেন্ডকে দিয়ে, আর তাই তো সে এখন আমাদের সাথে যেতে চাচ্ছে না। তাই তো আমাদের দুজনকে পাঠাচ্ছে যাতে আমরা অ্যাক্সিডেন্ট করে মারা যাই, আর এই বিশাল সম্পত্তি সে একাই ভোগ করুক। অনু, উল্টো পাল্টা কথা বলা বন্ধ করো। তোমাকে আমি আমার নিজের ছোট বোনের মতো দেখি, আর সবসময় তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো। আমি জানি যে তুমি আমাকে পছন্দ করো না, আর যার কারণে তোমার ভাইয়ের সামনে আমাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলো। তুমি যদি এতই ভালো হবে তাহলে আমাদের সাথে কেন যেতে চাচ্ছ না? আচ্ছা ভাইয়া, তুমি পুলিশকে কল করো তো, পুলিশ আসলে সব সত্যি বেরিয়ে। হ্যাঁ, তুই ঠিক কথা বলেছিস। পুলিশ কল করলেই সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে। আচ্ছা তুমি বলো, আমি কি পুলিশে কল দিব? বুঝতেই পারছো পুলিশে কল দিলে কি হবে, জেল হবে, হাজত হবে, তোমার অবস্থা কি হবে তুমি বুঝতে পারছো তো? দিবে ফোন? হ্যাঁ, আমি তোমার গাড়ির ব্রেক ফেল করছি। কেন করবো না বলো তো? কেন করবো না? তুমি আর তোমার বোনকে এই সব সম্পত্তি ভোগ করবে? আমি থাকতে তো তা হতে দিব না। এই সব সম্পত্তি আমার প্রয়োজন, আর এই জন্য আমি চেয়েছিলাম তোমরা দুই ভাই বোন মরে যাও। তুমি সামান্য সম্পত্তির জন্য আমাকে মেরে ফেলতে চেয়েছিলে? এই সম্পত্তি দিয়ে তুমি কি করবে? আমি যদি বেঁচে না থাকি, তোমাকে আমি এই বাড়ির রানী বানিয়ে রেখেছিলাম। আচ্ছা তুমি জানো এই সমস্ত সম্পত্তি আমি আগে থেকেই তোমার নামে লিখে রেখেছি, আর তুমি আমাকে তার জন্য মেরে ফেলতে চেয়েছিলে। আফসোস, কার জন্য এত কিছু করলাম? যে মানুষটাকে এতটা ভালোবাসলাম সে আমার ভালোবাসার মর্যাদা দিল না, সম্পত্তির জন্য আমাকে মেরে ফেলতে চাইলো। আরে ভালোবাসা, সত্যি কথা কি জানো, আজ প্রমাণ হয়ে গেল টাকার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। যেহেতু এই সম্পত্তির মালিক আমি আর নই, সেহেতু এই বাড়িতে আর আমি থাকতে পারবো না। আমি আর আমার বোন এই বাড়ি থেকে চলে যাচ্ছি। কি বলছো তুমি? তুমি সব সম্পত্তি আমার নামে করে দিয়েছো, আর আমি কিনা বোকার মতো সম্পত্তির লোভে তোমাকে মারতে চাচ্ছিলাম। আমার অনেক বড় ভুল হয়ে গেছে সৈকত, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবাসো, আর সব সম্পত্তি তুমি আমার নামে করে দিয়েছো। আমি যদি জানতাম তাহলে কখনো এমনটা করতাম না। যেহেতু সম্পত্তি সব আমার নামে লিখে দিয়েছো, তাহলে তোমাকে দিয়ে আর কি হবে? তুর্য, এদিকে এসো। লুক, আমার বয়ফ্রেন্ড তুর্য। আমরা শুধু শুধু বোকার মতো ওকে মারতে চেয়েছিলাম। ও তো আগে থেকে সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে, এখন ওকে দিয়ে কি করি বলো তো? এই যা, ভাগ। হ্যাঁ তাই তো, তাহলে ওরা আর এখানে থেকে কি করবে? ওরা এখান থেকে চলেই যাক। আহারে, বেহার মতো এখনো দাঁড়িয়ে আছে, তুই দেখতে পাচ্ছিস না
আমার বয়ফ্রেন্ড, আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে অনেক ভালো থাকবো। যা তুই এখন আউট হয়ে যা। আচ্ছা, কখনো শুনেছো বানর কখনো জঙ্গলের রাজা হতে পারে? জঙ্গলের রাজা হতে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার হতে হয়। আর এই জঙ্গলের বাঘ আমি, তুমি বানর। যতই লাফালাফি করো না কেন, বাঘের স্থানে পৌঁছাতে পারবে না। আমার বোন আজকে আমাকে বললো যে তোমার বয়ফ্রেন্ড আছে, অন্য কারোর সাথে রিলেশন আছে। বিষয়টা আমি আগে থেকেই জানি, কারণ আমার বোন তোমাকে তদারকি করে। বাট আমি তোমার সাথে সংসার করি। যে পুরুষ তার স্ত্রীর সাথে সংসার করে, তার আচরণ দেখলেই বোঝা যায় সে অন্য পরকীয়া লিপ্ত আছে কি নেই। আর কি বললে, এই সম্পত্তি? আরে আমি কোনো সম্পত্তি তোমার নামে লিখে দেইনি, শুধুমাত্র তোমার এই বয়ফ্রেন্ডকে তোমার সামনে আনার জন্য আজকে আমি এই কথাটা বললাম। যদি কথাটা না বলতাম তাহলে তোমার বয়ফ্রেন্ডকে সামনে আনতে না। আর এই ছেলে, তুমি পরকীয়ার শাস্তি জানো তো? তোমার সাথে কথা বলে লাভ নেই। আর ভেবো না এত সহজে তোমাদেরকে ছেড়ে দিব। আমি অলরেডি পুলিশে কল দিয়েছি, পুলিশ আসবে। ভাইয়া, ভাইয়া কোথায় তুমি? এই তো এনি। ও ভাই তুই চলে আইছিস? ভাইয়া কেমন আছিস গো? ভালো, তুমি ভালো আছো? এই তা তুই আসবি, একটা খবর টবর দিয়ে আসবি রে। আরে ভাইয়া, তোমার সারপ্রাইজ দেওয়ার জন্যই তো চলে আসলাম। অনার্স পরীক্ষা শেষ, ওখানে থেকে কি করব, ভাবলাম তোমার সাথে দেখাও হয়ে যাবে, গ্রামটাও ঘোরা হয়ে যাবে। আর ভাইয়া তুমি তো খুব ভালো করেই জানো আমার ইচ্ছা ম্যাজিস্ট্রেট হওয়ার। ভাইয়া আর সেদিন বেশি দূরে নেই, বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করলেই আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে ভাইয়া। হয়, আব্বা আমার অনেক ইচ্ছে ছিল যে তুই বড় ম্যাজিস্ট্রেট হবি। আমিও দোয়া করি তুই বিসিএস পাস করে ম্যাজিস্ট্রেট হয়ে পুরো গ্রামের মুখ উজ্জ্বল করে দিস। এই এনে দাঁড়া, কথা কলি হবে, চল ভিতরে চল, আজকে তোর পছন্দের খাবার রান্না করে খাওয়াবানি। ভাইয়া আমি একটু গ্রামটা ঘুরে আসি। ও বুঝতে পারিছি, ইয়ার সাথে দেখা করতে যাবি। আচ্ছা যা, তাড়াতাড়ি আসবি কিন্তু। আমি রান্না করবো, দুই ভাইতে একসঙ্গে বসে খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাই আমি। হা গুড। প্রিয়া, প্রিয়া, আরে সৈকত, তুমি তুমি কখন আইছো? এই তো কিছুক্ষণ আগেই এলাম, এসেই তোমার সাথে দেখা করতে চলে এলাম। কি ভালো কোনো সংবাদ আছে? চাকরি পাইছো নাকি আগের মতো বেকার আছো? তুমি তো জানো আমার ইচ্ছা ম্যাজিস্ট্রেট হওয়ার, আর কিছুদিন পর হয়তো আমার ইচ্ছাটা পূরণ হবে। সে একই কথা তুমি আমাকে 10টা বছর ধরে শোনাচ্ছ। শোনো, বাবা আমার বিয়ে ঠিক করেছে অনেক ভালো আর হ্যান্ডসাম একটা ছেলের সাথে। দেখেছো শুভকে কত হ্যান্ডসাম লাগছে? হ্যাঁ অনেক হ্যান্ডসাম লাগছে। আমাদের মেম্বার চাচার ছেলে না? শুনেছি পুলিশের চাকরি পেয়েছে। হ্যাঁ, ও পুলিশে চাকরি পেয়েছে। কি খবর প্রিয়া, কেমন আছো? এই তো ভালো। আর শুনলাম তুমি নাকি পুলিশে চান্স পেয়েছো। শোনার কিছু নেই, আমি পুলিশ। তো তুমি কি করছো? চাকরি বাকরি করছো নাকি আগের মতো বেকারই আছো? তুমি তো জানোই আমার অনেক আগে থেকেই স্বপ্ন ম্যাজিস্ট্রেট হওয়ার, সেই চেষ্টাই করছি আর। হ্যাঁ, আমারও তো স্বপ্ন ছিল দেশের প্রধানমন্ত্রী হওয়ার, কিন্তু কই হতে পেরেছি? হয়েছি তো পুলিশ। তোমার মতো বেকাররাই না এইসব জেগে জেগে স্বপ্ন দেখে। আমার কাজের অনেক চাপ আছে, এইসব আজেরা চিন্তা ভাবনা করার সময় আমার নেই। প্রিয়া চলো, তোমাকে কিছু কেনাকাটা করে দিই। হ্যাঁ চলো। কি ব্যাপার প্রিয়া, তুমি ওর সাথে যাবে মানে? আরে তোমাকে না আমি বললাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সেই ছেলে আর কেউ না, এই শুভ। আর শোনো, তোমার সাথে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আসি, ভালো থেকো। প্রিয়া ও ভাই ওঠ, কান্দিস নে, ওঠ। আমি জানি পিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, তোরে কইনি যে তুই আবার কলি বিশ্বাস করবি কিনা। আর বাড়িতে ঢুকে একটা খারাপ সংবাদ শুনবি, মনটা খারাপ হয়ে যাবে, ভেঙে যাবে, ওই দিন তোরে কইনি।
যাক ভালোই হয়েছে, সত্যি তো তোর সামনে চলে এসে। শোন, জীবনে এরকম বাধা বিঘ্ন আসবে যাবে, তাই বলে নিজেরা ভাঙতি দেওয়া যাবে না, শক্ত করে রাখতে হবে। এই আমি তোর ভাই, তোর সাথে আছি না? হ্যাঁ, তুই ওই মায়ের দেখায় দিবি যে মায়ের তোরে আজকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, সেই মায়ের তুই ম্যাজিস্ট্রেট হয়ে দেখায় দিবি। তুইও পারিস। চল বাড়ির দিক চল। আমি তোমার জন্য খাবার বেরো অপেক্ষা করতেছি, আর তুমি এখানে। আচ্ছা, কি হয়েছে, তোমার মন খারাপ নাকি? আরে আর বলো না, আমি না খুব সমস্যায় পড়ে গিয়েছি। কেন, কি হয়েছে তোমার? কিছুদিন আগে কিছু চোরাচালানের মাল বিক্রি, থানায় ভুলভাল হিসাব দেই, সব ঠিকই ছিল, কিন্তু আমার এক অফিসার ওই বিষয়টা জেনে যায়। ওকে ভাগ দেয়নি বলে ও বড় মহলে জানিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। যদি একবার তারা জেনে যায় না, তাহলে আমার চাকরিটাই চলে যাবে। কি বলছো কি তুমি এসব? এখন কি করবে? শোনো, আমি ভেবেছি আমাদের এলাকায় নতুন এক ম্যাজিস্ট্রেট এসেছে, তার সাথে কথা বলে তাকে যদি কিছু টাকা পয়সাতে কনফারেন্স করা যায়, তাহলে ব্যাপারটা ডিসমিস হয়ে যাবে, আমার চাকরিটাও বেঁচে যাবে। বাহ, এটা তো ভালো বুদ্ধি। আচ্ছা শোনো, তুমি যখন দেখা করতে যাবে আমাকেও নিয়ে যাবে, আমিও দেখি একটু রিকোয়েস্ট করে কোনো কিছু করতে পারে কিনা। তা না হয় ঠিক আছে, কিন্তু স্যারের অফিসে গিয়ে এই ব্যাপারে কথা বলা যাবে না, এতে স্যার রাজি নাও হতে পারে। আমি শুনেছি কালকে বিকেলে নাকি স্যার কোনো এক দাওয়াতে যাবে, তখন গিয়ে স্যারের সাথে কথা বলে নিব আর স্যারকে 2 লক্ষ টাকা দেওয়ার অফার করব। স্যার রাজি হতেও পারে। আচ্ছা ঠিক আছে, এখন আর মন খারাপ করো না, কাল আমরা ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করব। এখন তো চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। চল। এক্সকিউজ মি স্যার। সৈকত, তুমি এখানে নতুন ম্যাজিস্ট্রেট? প্রথমত সৈকত নয়, স্যার বলুন। আর দ্বিতীয়ত তুমি নয়, আপনি করে কথা বলুন। একজন ম্যাজিস্ট্রেটকে তুমি করে কথা বলতে হয় না, আপনি করে কথা বলতে হয়। এটা নিশ্চয়ই আপনার অজানা নয়। আই এম সরি স্যার, কিন্তু আপনি ম্যাজিস্ট্রেট কিভাবে হলেন? নিশ্চয়ই এটাও আপনার অজানা নয়। বিসিএস পরীক্ষা দিয়ে আজকে আমি ম্যাজিস্ট্রেট। আমার স্বপ্ন ছিল আমার ম্যাজিস্ট্রেট হওয়ার, আল্লাহ আমার আশাটা পূরণ করেছে। চেষ্টা করলে আল্লাহ তার মনের আশা পূরণ করে। যাই হোক, পুরনো কথা টেনে আনতে চাচ্ছি না। আপনারা এখানে কেন এসেছেন এটা বলুন। আসলে স্যার, যদি একটু সাইডে আসতেন, আপনার সাথে একটু কথা বলতাম। সাইডে যাওয়ার প্রয়োজন নেই। আমি অফিসিয়ালি কোনো কাজ সাইডে গিয়ে করতে পছন্দ করি না। যা বলার এখানে বলুন। আসলে স্যার, আমি আমার চাকরিটা নিয়ে একটু সমস্যার ভিতরে আছি। কিছুদিন আগে কিছু চোরাচালানের মাল আমি বিক্রি করি, এটার জন্য আমার সিনিয়র অফিসার আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার কথা বলছে। ভুল করেছেন আপনি, আইন ভঙ্গ করেছেন আপনি। আপনার সিনিয়র আছে, তার কাছে যান। আপনি আমার কাছে কেন এসেছেন? আমি কি করতে পারি? আসলে স্যার, আপনি তো আমার সিনিয়রেরও সিনিয়র, তাই ডিরেক্ট আপনার কাছে আসলাম। স্যার, যদি কিছু লেনাদেনার মাধ্যমে ব্যাপারটা ডিসমিস করা যেত তাহলে ভালো হতো না? সরি, লেনা দেনা? তার মানে আপনি আমার কাছে ঘুষের অফার নিয়ে এসেছেন, রাইট? আপনার কি জানা আছে বাংলাদেশ দণ্ডবিধির 161 ধারায় বলা হয়েছে, কোন সরকারি কর্মকর্তা যদি সরকারি কোনো কাজে বৈধ পারিশ্রমিক ছাড়া অন্য কোনো উপায়ে 1 টাকাও নিয়ে থাকে, তাহলে তাকে কারাদণ্ডে দণ্ডিত হতে হবে। সেটার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে। তাছাড়া অর্থদণ্ড সহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আর আপনি আমার কাছে এসেছেন ঘুষের অফার নিয়ে? স্যার, এখানে আমার স্বামীর চাকরিটা নিয়ে টানাটানি পড়ে গেছে। আপনি যদি দয়া করে বিষয়টা সুদৃষ্টিতে দেখতেন, তাহলে চাকরিটা বেঁচে যেত। তাছাড়া আপনি তো আমাকে ভালোবাসতেন। হ্যাঁ প্রিয়া, ও তোমাকে অনেক ভালোবাসতো, তোমার জন্য অনেক কানাকাটিও করেছে। আজও পর্যন্ত বিয়েটা করেনি, শুধুমাত্র নিজেকে তৈরি করেছে, সফলতার দ্বার প্রান্তে নিজেকে নিয়ে গিয়েছে। বাবা মার স্বপ্ন পূরণ হয়েছে। যখন ওর পাশে কেউ ছিল না, তখন আমি ওকে আগলে রেখেছিলাম। সাফল্যের শেষ পর্যন্ত আমি ছিলাম ওর পাশে, তুমি ছিলে না। আর আজকে তুমি ওর কাছে ভালোবাসার দাবি নিয়ে এসেছো। ভাইয়া, এখানে অফিসিয়ালি কথা চলছে। আইন কখনো প্রেম ভালোবাসা দিয়ে কোনো কিছু বিচার করে না। আর তাছাড়া নিতান্তই যদি বলতে হয়, আমি আপনাকে ভালোবাসতাম। আমাকে তুচ্ছ করে বেকার বলে, আমাকে অপমান করে অন্য একটা ছেলের হাত ধরে আমার সামনে থেকে চলে গিয়েছিলেন। এখন আমি আর আপনাকে ভালোবাসি না। ভাগ্যের কি নির্মম পরিহাস, আপনাদের দুজনকেই আমার শরণাপন্ন হতে হলো। যাই হোক, আপনার স্বামী লোভে পড়ে ভুল করেছে, আইন ভঙ্গ করেছে। দ্বিতীয়ত আমাকে ঘুষের অফার করেছে।
যদি উচ্চ আদালতে বলতেও হয় তাও আপনার স্বামীর বিপক্ষে বলবো, পক্ষে নয়। আশা করি আপনারা দুজনে বিষয়টা বুঝতে পেরেছেন। আসি, ভালো থাকবেন। ভাইয়া চলো।